আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যাপ্টার 2 এর সিকিউ সলভ ক্লাসে। তাহলে আসো শুরু করি। দেখো আমাদের চ্যাপ্টার 2টা হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। দেখো এই চ্যাপ্টারের সিকিউ সলভটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মতো। মানে কি, ধরো এখানে যেহেতু থিওরিটিক্যাল চ্যাপ্টার, আমি তোমাদেরকে টপিক অ্যানালাইসিসটা বলে দিব যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, কি হিন্টস দেখলে কোন টপিক তোমরা বুঝবা, ঠিক আছে, সেটা বলে দিব। কিন্তু এখানে তো অ্যান্সার লিখতে হবে না, অ্যান্সার লেখা শুরু হবে আমাদের চ্যাপ্টার 3 থেকে, তাই না? চ্যাপ্টার 3, 4, 5, 6 ওইখানে আমরা হচ্ছে অ্যান্সার লিখে কোশ্চেন সলভ করব। তো দেখো আসো কি বলতেছে, দেখো চ্যাপ্টার 2, ঠিক আছে। ফার্স্টে টপিক অ্যানালাইসিসটা দেখো। প্রথম কি কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা, মানে কনসেপ্ট, কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন কি, এগুলো থেকে সিকিউরিটি তেমন কোশ্চেন আসে না। খেয়াল করো, ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া মানে প্রসেস, ডেটা কমিউনিকেশন প্রসেসটা কি, এর ভিতরে কি আসে, ডেটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। এর ভিতরে কি ডেটা ট্রান্সমিশন মেথড, যেটা ডেটা ট্রান্সমিশন মেথড, এই টপিকটা হচ্ছে মেথডের ভিতরে যে কি কি ফার্স্ট হচ্ছে সিরিয়াল, প্যারালাল, এরপরে সিরিয়াল আবার 3টা, সেটা হচ্ছে কি কি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, ওই টপিকটা। এই টপিকটা থেকে দেখো 25 সালে 2টা কোশ্চেন আসছে, ঠিক আছে, 24 সালেও কোশ্চেন আসছে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি এই টপিকটা থেকে কোশ্চেন আসে। এরপরে খেয়াল করো ডেটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিন্যাস। দেখো মোড কিন্তু দুই রকম, একটা হচ্ছে ডেটা ট্রান্সফার মোড আর একটা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন মোড। তো ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ওইখান থেকে অনেক কোশ্চেন আছে। যেমন দেখো 25 সালে 1টা 2টা 3টা 4টা, দেখো 10টা বোর্ডের ভিতরে 4টা বোর্ডের কোশ্চেন আসছে, বুঝতে পারছি? এই হচ্ছে কথা। এবার এটা ইম্পর্টেন্ট, এটার ভিতরে কি কি, ওই যে ডেটা ট্রান্সফার মোড কোনগুলো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই না? আর ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটা, ওই যে তোমার হচ্ছে মানে কয়জনকে ডিস্ট্রিবিউট করতেছে, একজনকে করলে ইউনিকাস্ট, সকলকে করলে ব্রডকাস্ট, নির্দিষ্ট করলে মাল্টিকাস্ট, ওই টপিকটা। এরপরে দেখো ডেটা কমিউনিকেশনের মাধ্যম সমূহের মধ্যে তুলনা, মানে কি তারবিহীন মাধ্যম, তার মাধ্যম, তারপর হচ্ছে বিভিন্ন মাধ্যম, অপটিক্যাল ফাইবারের সাথে তারটা তুলনা, রেডিও ওয়েভের সাথে মাইক্রোওয়েভের তুলনা, এইগুলা। এরপরে কি বলছে দেখো এইখান থেকে ডেটা কমিউনিকেশন অপটিক্যাল ফাইবার, দেখো অপটিক্যাল ফাইবারকে, দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যম তো পড়তেছে, অপটিক্যাল ফাইবারটাকে আবার আলাদা একটা জায়গায় নিয়ে আসছে, কারণ এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসছে। দেখো 25 সালেও 2টা বোর্ডে আসছে, 24 সালে যে দেখো 1 2 3 4টা বোর্ডে আসছে, 23 সালেও আসছে, প্রত্যেকটা সালে এই টপিকটা থেকে কোশ্চেন আসে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে অপটিক্যাল ফাইবারের গঠন আর ব্যবহারটা, কোথায় কি ব্যবহার করা হয় আর কি। এরপরে দেখো ওয়্যারলেস কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম সমূহ। ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমগুলো কি কি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, তাই না? আর এখানে প্রযুক্তি কি কি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তাই তো, ওগুলো প্রযুক্তি। তারপরে বিভিন্ন নেটওয়ার্ক। তো দেখো এইখানেও দেখো এই যে 25 সালে কোনো কোশ্চেন হয় নাই, কিন্তু 24 সালে খেয়াল করো 1 2 3 4 5 6 7 7টা জায়গা থেকে কোশ্চেন আসছে। তো 26-এর জন্য একটা ইম্পর্টেন্স আছে। এরপরে খেয়াল করো কি বলতেছে, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন, ঠিক আছে, মানে মোবাইল ফোনের যে 5টা প্রজন্ম আছে আমাদের, এই প্রজন্মগুলোর ভিতরে কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া লাগে জানো? এখানে পড়া লাগে হচ্ছে কোন প্রজন্ম কত সাল থেকে কত সাল ছিল, তারপর হচ্ছে কোন প্রজন্মে কি আবিষ্কার হয়েছে, কোন প্রজন্মের বৈশিষ্ট্য কি, ঠিক আছে, কোন প্রজন্মে কোন নেটওয়ার্ক ব্যবহার করা হইতো, কোন প্রযুক্তি ব্যবহার করা হইতো, এই জিনিসগুলো হচ্ছে বেশি লাগে। এরপরে খেয়াল করো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, ঠিক আছে, এগুলো সহজ, ঠিক আছে। এবার দেখো এই বোর্ডটা থেকে 25 সালে 4টা বোর্ডে কোশ্চেন আসছে এই টপিকটা থেকে। তারপর দেখো নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের গুরুত্ব। নেটওয়ার্কের ধারণা কি, নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্কে কয়েকটা জিনিসের উপরে করে প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে মালিকানা অনুসারে 2 প্রকার, সেটা কি কি, সেটা হচ্ছে তোমার ওই প্রাইভেট আর পাবলিক। তারপরে হচ্ছে তোমার কাঠামো অনুসারে অনেকগুলো ভাগ করা হয়, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, তাই না, 5টা। তারপর হচ্ছে আবার ওই যে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ঠিক আছে, এই জিনিসগুলো। এরপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট টপিক নেটওয়ার্ক টপোলজি, ঠিক আছে। দেখো এমন কোনো সাল নাই, দেখো 25 সালে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা বোর্ডে কোশ্চেন আসছে। 24 সালে দেখো ঢাকা বোর্ডে 1 2 3 4 5 6 6টা বোর্ডে কোশ্চেন আসছে। 23 সালে দেখো 6-7টা বোর্ডে। এই চ্যাপ্টারের সব থেকে হট টপিক এটা, বুঝছো, সব থেকে হট টপিক এটা। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ধারণাটা, ঠিক আছে, আর ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো, ঠিক আছে। এবার আসো আমরা সিকিউতে যাই। দেখো ফার্স্ট সিকিউটা কি বলতেছে, আইসিটি শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় অসমবিরতিতে ডেটা ট্রান্সমিশনের কথা বললেন। দেখো অসমবিরতিতে, খেয়াল করো অসমবিরতিতে, এটা কার কথা বলছে জানো? এটা হচ্ছে বলছে অ্যাসিনক্রোনাসের কথা। কার কথা বলছে? অ্যাসিনক্রোনাসের কথা। দেখো অসমবিরতি অ্যাসিনক্রোনাস, সমবিরতি বা বিরতিহীন বললে তখন হইতে হচ্ছে সিনক্রোনাস, বুঝছো?
ডেটা ট্রান্সমিশনের কথা আলোচনা করলেন, যেখানে ক্লক সমন্বয়ের জন্য স্টার্ট ও স্টপ বিট পাঠানো হয়। দেখো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি বলতেছে, অসমবিরতি আর স্টার্ট আর স্টপ বিট লাগে। যদি এখানে সিনক্রোনাস বলতো তাহলে বলতো কি যে সমবিরতি অথবা বিরতিহীন, আর এখানে স্টার্ট আর স্টপ বিটের জায়গায় বলতে হচ্ছে প্রাইমারি স্টোরেজ, তখন আমরা বুঝতাম এটা হচ্ছে কি সিনক্রোনাসের কথা বলতেছে। বুঝাইতে পারছি একটা। আর দৃশ্যকল্প 2 এখানে একটা কি আছে, টেলিভিশন আছে। ঠিক আছে, খেয়াল করো এইটা, এই যে দৃশ্যকল্প 1 যেটা, হ্যাঁ দৃশ্যকল্প 1 হচ্ছে এইটা, দৃশ্যকল্প 1 হচ্ছে এইটা, আর এটা দৃশ্যকল্প 2 হচ্ছে টেলিভিশন। দেখো প্রথম কথা বলতেছে এনআইসি কি, এনআইসির ফুল মিনিং আমরা জানি না, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, এনআইসির ফুল মিনিং কি ভাইয়া, এনআইসির ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই হচ্ছে তোমার এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, তারপরে কি বলতেছে দেখো, এলটিই স্ট্যান্ডার্ডে সম্বলিত মোবাইল ফোনের প্রজন্ম সম্পর্কে ব্যাখ্যা করো। দেখছো মোবাইল ফোনের প্রজন্ম, দেখো এলটিই সম্বলিত হচ্ছে 4G, এটা হচ্ছে কি 4G, এই যে এলটিই নেটওয়ার্ক বলছে না, এইটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে 4Gর বৈশিষ্ট্য হচ্ছে এটা, এটা হচ্ছে এলটিই স্ট্যান্ডার্ড। এরপরে দেখো দৃশ্যকল্প 1 ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। এই যে দৃশ্যকল্প 1 কোনটার কথা বলছে, অ্যাসিনক্রোনাস, এখানে তোমাকে কি করতে হবে, অ্যাসিনক্রোনাস মেথড সম্পর্কে আলাপ করতে হবে, অ্যাসিনক্রোনাস মেথড সম্পর্কে আলাপ করতে হবে। অ্যাসিনক্রোনাস মেথড ডেফিনেশন, বৈশিষ্ট্য, যে এটা হচ্ছে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠায়, ক্যারেক্টারগুলোর মাঝখানে বিরতি সমান হয় না, তারপরে প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে স্টপ বিট পাঠাইতে হয়, একটা অথবা দুইটা, তারপর এটা দক্ষতা কত, ঠিক আছে, খরচ কেমন, এগুলো সব আলোচনা করবো। কি বলতেছে, দৃশ্যকল্প 2 এর ডিভাইসটির ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড ও ডেটা ডিস্ট্রিবিউশন মোড বিশ্লেষণ করো। দেখো টেলিভিশনে কিন্তু ডেটা ট্রান্সমিশন মোড 2 প্রকার হয়। কি রকম হয়, টেলিভিশন আর মোবাইল ফোন, রেডিও টেলিভিশন দুইটার ক্ষেত্রেই সেম। খেয়াল করো, দেখো এইখানে ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে সিমপ্লেক্স। কি, খেয়াল করো একটু বুঝাই, আমি একটু ডিটেলসে লিখতেছি। দেখো ডেটা ট্রান্সমিশন মোড টোটাল 3টা, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর আরেকটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। এই হচ্ছে 3টা ডেটা ট্রান্সমিশন মোড, তাই না? এই হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স। আর ডেটা ডিস্ট্রিবিউশন মোড কয়টা, ডেটা ডিস্ট্রিবিউশন মোড হচ্ছে 3টা। কি কি, একটা হচ্ছে তোমার ইউনিকাস্ট, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, এবং আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট। এই হচ্ছে তোমার 3টা। এখন এই 3টার ভিতর থেকে এর কোনটা কোনটা, টেলিভিশনের কোনটা কোনটা একটু বুঝাই। হ্যাঁ, এখানে ধরো টেলিভিশন আসতে পারে, টেলিভিশনের জায়গায় রেডিও আসতে পারে, রেডিওর জায়গায় মোবাইল ফোন আসতে পারে, তো সবগুলোর জন্য আমি আলাপ করে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো প্রথম কথা বলতেছে ডেটা ট্রান্সমিশন মোড। দেখো সিমপ্লেক্স মানে কি, যেটা হচ্ছে একমুখী, সেটাকে কি বলা হয়, সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি, উভমুখী কিন্তু একই সময়ে নয়। আর ফুল ডুপ্লেক্সটা কি, উভমুখী এবং একই সময়। কিন্তু খেয়াল করো, ধরো তুমি টেলিভিশনে খেলা দেখতেছো, তুমি কি টেলিভিশনকে কোনো রিপ্লাই দিতে পারো? ও শুধু তোমাকে দেখাইতেছে, তাহলে এখানে ডেটা প্রবাহটা কি, একমুখী। তাহলে এখানে ডেটা ট্রান্সমিশন মোডটা কোনটা হবে, সিমপ্লেক্সটা। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স কিন্তু হবে না, সিমপ্লেক্স, কারণ এখানে একমুখী হয়। আর ডিস্ট্রিবিউশন মোড কোনটা, দেখো টেলিভিশন কি একজনের জন্য চলে, একজনের জন্য চলে না। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে রিসিভার বা প্রাপকের সংখ্যা হয় একজন, সেটা হচ্ছে ইউনিকাস্ট, তাহলে ইউনিকাস্ট এটা হবে না। তারপর হচ্ছে কি, দেখো ব্রডকাস্ট, ব্রডকাস্টটা কি সকলের জন্য। টেলিভিশনে কি কেউ বলে দেয় যে এ দেখতে পারবে ও পারবে না? বলে না কিন্তু, যার বাসায় নেটওয়ার্ক আছে, ডিশ লাইন আছে, যে আকাশের সাবস্ক্রাইবার কিনছে, সবাই দেখতে পারবে, তাই না? সাবস্ক্রিপশন কিনছে আর কি, সরি সাবস্ক্রাইবার তো যে কিনেছে এই সাবস্ক্রাইবার। তাহলে দেখো এই যে বারবার যেটা হইতেছে, এটা হচ্ছে কি ব্রডকাস্ট, এটা হচ্ছে কি ব্রডকাস্ট, টেলিভিশন সবাই দেখতে পারে। আর মাল্টিকাস্ট কি, নির্দিষ্ট সংখ্যক, একটা গ্রাহকের ভিতর থেকে যদি নির্দিষ্ট কাউকে দেওয়া হয়, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। কিন্তু এটা তো নির্দিষ্ট কাউকে বলতেছে না, তাই না? তাইলে এটা মাল্টিকাস্ট হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, ব্রডকাস্ট আর সিমপ্লেক্স। দেখো সেম অ্যাজ রেডিও, যদি রেডিও বলতো, দেখো যদি রেডিও বলতো, রেডিওর ক্ষেত্রেও সেম, রেডিও হচ্ছে কি তোমার সিমপ্লেক্স, রেডিওটা কি সিমপ্লেক্স, আর হচ্ছে ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন দুইজনের ক্ষেত্রেই হচ্ছে এইটা, রেডিও আর টেলিভিশন, এদের দুইজনের ক্ষেত্রেই এইটা প্রযোজ্য। ঠিক আছে, মাথায় রেখো এটা। পরে আসো পরবর্তী সিকিউ। দেখো এখানে দুইটা দৃশ্যকল্প দিছে, দৃশ্যকল্পে একে বলতেছে রাফি তার অ্যাসাইনমেন্ট কিবোর্ডের সাহায্যে টাইপ করে। কিসের সাহায্যে টাইপ করে, কিবোর্ডের সাহায্যে। ওকে ফাইন, এখানে দুইটা কথা হয়। কিবোর্ড, দেখো যখনই বলছে না কিবোর্ড, একটু মাথায় রাখো, দেখো কিবোর্ডের কথা বলছে না, কিবোর্ডের, কিবোর্ডে 2 রকম কথা হয়, কিবোর্ডে 2 রকম জিনিস হয়। কয় রকম, 2 রকম জিনিস হয়। দেখো কিবোর্ড,
কিবোর্ডের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস। কিশোরের ক্ষেত্রে কিবোর্ডের ক্ষেত্রে যদি কি বলে মেথড যদি বলে, কিবোর্ডের ক্ষেত্রে যদি মেথড বলে তখন সেটা হবে অ্যাসিনক্রোনাস। আর কিবোর্ডের ক্ষেত্রে যদি মোড বলে, কিবোর্ডের ক্ষেত্রে যদি কি বলে মোড বলে, তাহলে সেটা হবে হচ্ছে সিমপ্লেক্স। কেন হবে দেখো সিমপ্লেক্স, এটাতে একমুখী, কিবোর্ড কি একমুখী, ও ডেটা কি করে একমুখী দেয়, তাই না? আর দেখো কিবোর্ড কম্পিউটারকে আজীবন ডেটা দিয়েই যাবে, কম্পিউটার কি কিবোর্ডকে ডেটা দিতে পারবে না। এখন খেয়াল করো, আর অ্যাসিনক্রোনাস কেন? কারণ এখানে ডেটাগুলো অসমবিরচিত দেয় আর একটা একটা করে ক্যারেক্টার ইনপুট যায়। এই জন্য দৃশ্যকল্প দিয়ে কি বলছে, পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেইল করলো। দেখো ইমেইল যে করলো এটা কিন্তু সিনক্রোনাস, ইমেইল যে করলো এটা কিন্তু সিনক্রোনাস। দেখো কোনো ফাইল পাঠানো, কোনো এখানে কি ফাইল পাঠাইলো না, সিনক্রোনাস ফাইল পাঠাইলো। তাহলে দেখো এই যে আপলোড বা ডাউনলোড এই টাইপের কোনো কিছু হইলেই সেখানে কি বুঝবা, সিনক্রোনাসের কথা বলছে। ঠিক আছে, এবার আসো গেটওয়ে কি। দেখো গেটওয়েতে একটা নেটওয়ার্ক ডিভাইস, গেটওয়ে কি একটা নেটওয়ার্ক ডিভাইস, যে কি করে, যে হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, এটা একটু মাথায় রেখো, যে কি করে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের ভিতরে কানেক্ট করে। ঠিক আছে, দেখো সামনে যে এরকম জায়গায় একটা মানে অনুধাবনমূলক কোশ্চেনও আসে যে গেটওয়েকে কেন প্রোটোকল কনভার্টার বলা হয়, কারণ কি ও ডিফারেন্ট দুইটা প্রোটোকলের ভিতরে কানেকশন করে। ঠিক আছে, এবার দেখো কি বলতেছে, সিঙ্গেল মোড ফাইবার ও মাল্টি মোড ফাইবারের মধ্যে কোন ক্ষেত্রে বেশি উপযোগী। দেখো সিঙ্গেল মোড ফাইবার যেটা এক লাইনের হয়, আর মাল্টি মোড ফাইবার যেখানে একাধিক লাইন থাকে। তো দেখো কি বলছে কোন ক্ষেত্রে বেশি উপযোগী। দেখো যখন অনেক দূরে ডেটা পাঠাইতে হবে তখন সিঙ্গেল মোডটা বেশি উপযোগী। কেন জানো, সিঙ্গেল মোডটা ওয়ান ওয়েতে যায়, অনেক বেশি স্পিডে যায়, হ্যাঁ, এবং এখানে ওই যে ডেটা লস হয় কম যখন সিঙ্গেল মোড হয়। তো অনেক দূরের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল মোড ভালো, আর যদি অল্প দূরত্বে হয় সেই ক্ষেত্রে মাল্টি মোড ভালো, ও অনেক রাস্তা দিয়ে দ্রুত ডেটা পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, তাই এইটা কোথায় দীর্ঘ রাস্তার ক্ষেত্রে প্রয়োজন। এরপরে গ নাম্বার কি বলছে, দেখো দৃশ্যকল্প একে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে। দেখো দৃশ্যকল্প এক কিবোর্ড, কি বলছি কিবোর্ডের মোড কোনটা, সিমপ্লেক্স। কিবোর্ডে কোন মোড অ্যাপ্লাই হয়েছে, কিবোর্ডে হয় হচ্ছে সিমপ্লেক্স। কিবোর্ডে কি হয়, কিবোর্ডে হচ্ছে সিমপ্লেক্স। মোড বলছে তাই, দেখো কি বলছে মোড বলছে তাই, মোড না বলে যদি মেথড বলতো তাহলে আমরা কি অ্যান্সার করতাম অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, এবার আসো ঘ নম্বরে কি বলতেছে, দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই ব্যবহৃত এই যে ডেটা ট্রান্সমিশন মেথড দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো। তার মানে এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই যে অ্যাসিনক্রোনাস ভার্সেস সিনক্রোনাস এই পার্থক্যটা তোমাকে লিখতে হবে। খুবই সহজ পার্থক্যটা। হ্যাঁ দেখো আমি বেসিকগুলো বলে দিতেছি। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে সেটা অ্যাসিনক্রোনাস, আর যেখানে ডেটা ব্লক বাই ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট করে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। একটা ক্যারেক্টারের ভিতরে 8 বিট থাকে বা 1 বাইট থাকে, আর এর একটা ব্লকের ভিতরে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে। এইখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে বিরতির সময় সমান নয়, আর এইখানে বিরতির সময় কি সমান। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হয়, সিনক্রোনাসের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়। এটার দক্ষতা কম, এটার দক্ষতা বেশি, এটার খরচ কম, এটার খরচ বেশি, এটার গতি কম, এটার গতি বেশি। খুবই সহজ ভাই। ঠিক আছে, পরে আসো 3 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো দৃশ্যকল্প এক কি বলতেছে, সিয়াদ টেলিভিশনে T20 বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে হবে। দেখো টেলিভিশন কিসে দেখছে, টেলিভিশন, তাহলে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড কয়টা, দুইটা। কি কি, সিমপ্লেক্স আর ব্রডকাস্ট, একটু আগে কিন্তু বুঝাইছি। এবার কি বলতেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, সে খেলা সর্বশেষ আপডেট জানার কিছুক্ষণ পর তার বন্ধুর কাছে মোবাইল কল করলো। দেখো মোবাইলকে একটু মাথায় রেখো, মোবাইলে দুইটা ডাটা ট্রান্সমিশন মোড হয়। ঠিক আছে, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, একটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। কারণ কি দেখো একই সাথে দুইজন উভয় দিক থেকে কথা বলতে পারে, ফুল ডুপ্লেক্স। আর আরেকটা হচ্ছে ইউনিকাস্ট, এখানে কি হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট কি প্রাপকের সংখ্যা একজন না, মানে দেখো যখন যখন কি করতেছে, যখন সিয়াদ কথা বলতেছে তখন ওর বন্ধু শুনতেছে একজন, যখন ওর বন্ধু কথা বলতেছে তখন সিয়াদ শুনতেছে একজন, রিসিভারের সংখ্যা কতজন, একজন, তাহলে এটা কি হবে ইউনিকাস্ট হবে। এবার দেখো কি বলতেছে, ওয়ান কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ানের ফুল মিনিং কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কিন্তু এতটুকু লিখলে কিন্তু 1 মার্ক পাবা না, এর সাথে সংজ্ঞাও লিখতে হবে। যে নেটওয়ার্কের সাহায্যে পুরা পৃথিবীর, ওয়াইড মানে কি সারা বিশ্বের যে কোনো জায়গার যে কোনো কম্পিউটার বা যে কোনো নেটওয়ার্ক একে অন্যের সাথে কানেক্ট হতে পারবে, সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার দেখো ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা সমূহ ব্যাখ্যা করো। ঠিক আছে, বলবা সুবিধা কি। সর্বপ্রথম কথা হচ্ছে খরচ কম, দ্বিতীয়ত কথা হচ্ছে নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, যখন খুশি তখন সুবিধা পাওয়া যায়, অতিরিক্ত বিল দেওয়া লাগে না।
ঠিক আছে, খালি সুবিধাই সুবিধা। গ নাম্বার কি বলতেছে, আর ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাটা কি বলতো? অসুবিধাটা একটাই, সেটা হচ্ছে ডেটা সিকিউরিটি কম, কারণ শেয়ার্ড স্পেস তো, এই জন্য। গ নাম্বারটা কি বলতেছে, দৃশ্যকল্প একে সিয়াদ কোন কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেছে। দেখো দৃশ্যকল্পে একে ও ডেটা ট্রান্সমিশন মোড অনেক ভাই, 4টা ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করতে হবে। দেখো দৃশ্যকল্পে একে ও কি করছে, ও টিভি ইউজ করছে, আর কি ইউজ করছে, ও মোবাইল ইউজ করছে, মোবাইল ইউজ করছে। তাইলে তোমাকে বলতে হবে ও যখন টিভিতে খেলাটা দেখতেছিল তখন ও দুইটা ডেটা ট্রান্সমিশন মোড দেখতেছিল। একটা হচ্ছে সিমপ্লেক্স, কারণ ও শুধু টিভিটা দেখতেছিল, ও টিভিকে কোনো উত্তর দিতে পারতেছিল না, একমুখী। আরেকটা হচ্ছে এটা কি দেখতেছিল, ব্রডকাস্ট। ব্রডকাস্ট কেন হবে, কারণ টিভিতে সে যখনটা খেলা দেখতেছিল তখন সবাই এটা দেখতে পাচ্ছিল, ব্রডকাস্ট। এবার যখনই মোবাইলে সুইচ হচ্ছে তখন সে যে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, সে এবং তার বন্ধু দুইজনই উভয় প্রান্ত থেকে একই সময়ে কথা বলতে পারতেছিল, তাই সেটা কি হবে, ফুল ডুপ্লেক্স। এবং তারা যখন কথা বলতেছিল একে অন্যের সাথে তখন প্রাপকের সংখ্যা ছিল কতজন, একজন, তাহলে সেটা কি হবে, ইউনিক ডেটা ট্রান্সমিশন মোড হবে। বুঝছো, টোটাল 4টা এক্সপ্লেন করতে হবে, মার্ক তুলনায় একটু বেশি লেখা লাগবে জায়গায়। বুঝছো। ঘ নম্বর কি বলতেছে, দৃশ্যকল্প 2 এর টপোলজি দ্বয়ের মধ্যে কোনটি বেশি উপযোগী। দেখো এইটা কি টপোলজি, এটা গোল না, তাহলে এটা একটা কি, রিং টপোলজি। আর এটা কি, দেখো এটা কি, একটা কেন্দ্রীয় ডিভাইস, সেন্ট্রাল ডিভাইসের সাথে সবাই কানেক্টেড আছে, তাহলে এটা কি টপোলজি, এটা হচ্ছে স্টার টপোলজি না। এই তো, এখন আমাকে বলতেছে কে ভালো, মাথায় রাখবা রিং, রিং সবসময় খারাপ, সবচেয়ে খারাপ, ঠিক আছে, ওর সাথে যার তুলনা করবা সে ভালো। বুঝছো, বুঝাতে পারছি। রিং টপোলজিটা হচ্ছে, ধরো মার্কেটে তো আল্লাহর রহমতে অনেক আইসিডি টিচার আছে, তুমি ধরে রাখতে পারো এই যে রিং টপোলজিটা, এটা হচ্ছে আমি, হ্যাঁ ধরো আমার থেকে ভালো সব টিচার পড়াই, ঠিক আছে, তবে আমি চেষ্টা করি যতটুকু জানি সহজ করে তোমাদের বুঝাইতে, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আর বাকি সবাই অনেক ভালো পড়ায়, আমি হচ্ছে রিং টপোলজি, আমার সাথে যার তুলনা করবা সে ভালো, ঠিক আছে, কখনো আমার সাথে কারোর কম্পেয়ার করবা না ভাই, রিকোয়েস্ট তোমাদের কাছে, যার কম্পেয়ার করবা সে ভালো, আমি অলওয়েজ খারাপ। এবার দেখো রিং আর স্টার টপোলজির মধ্যে রিংটা সবচেয়ে খারাপ, কেন জানো, কারণ এখানে একটা ডিভাইস নষ্ট হয়ে গেলেই পুরো নেটওয়ার্কটা অকেজ হয়ে যায়, অন্য কোনো নেটওয়ার্কে এমন হয় না। অন্য নেটওয়ার্কে হয় যদি সেন্ট্রাল ডিভাইস বা কেন্দ্রীয় ডিভাইস, এইখানে ধরো এই যে কেন্দ্রীয় ডিভাইসটা নষ্ট হইলে তারপরে হয়, কিন্তু একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে ওটা পুরোটা অকেজো হয়ে যায়। আবার দেখো এইখানে কিন্তু সরি, খেয়াল করো, স্টার টপোলজিতে একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে এতে অন্য কারোর কিছু যায় আসে না, পুরো নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকে। আবার দেখো স্টার টপোলজিতে মন চাইলেই যে কোনো জায়গায় নতুন একটা ডিভাইস অ্যাড করা যায়, মন চাইলেই যে কোনো একজনকে বাদ দেওয়া যায়, কিন্তু রিং টপোলজিতে বাদ দিলেও নেটওয়ার্ক অকেজো, আবার মন চাইলেও ঢোকানো যায় না, কেন, কারণ ওরা তো একটা সিকলের মধ্যে থাকে, সিকলের নতুন একজনকে অ্যাড করতে গেলে তো ঝামেলা, ঠিক আছে, এই জন্য রিংয়ের থেকে অন্য সবাই ভালো। তাহলে এখানে কে ভালো, স্টার ভালো, ঠিক আছে, কোনটি বেশি উপযোগী, স্টার, স্টার বেশি উপযোগী, ঠিক আছে এই ক্ষেত্রে। পরে আসো চ্যাপ্টার 2 তে আসছি। 4 নম্বর কোশ্চেন, সারা দেশে বাসাবাড়ি সহ অফিস আদালতে ইএমআই প্রভাবমুক্ত কেবল। দেখো ইএমআই প্রভাবমুক্ত কেবল কোনটা, ইএমআই প্রভাবমুক্ত কেবল হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক যেটা বলো না কেন, মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিলে 802.11 স্ট্যান্ডার্ড, এটা কার কথা বলছে, এটা হচ্ছে ওয়াইফাই, এটা কি ভাইয়া, ওয়াইফাই। 802.11 হইলে ওয়াইফাই, 802.15 হইলে ব্লুটুথ, 802.16 হইলে ওয়াইম্যাক্স, ঠিক আছে, মাথায় রেখে উদ্দীপকে আসে। ব্যবহার করে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, তবে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাতে টাওয়ার বসিয়ে তারবিহীন মাধ্যমে উচ্চ গতির মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। ওকে ফাইন, দেখি প্রাইভেট নেটওয়ার্ক কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবহারের জন্য যে নেটওয়ার্ক তৈরি করা তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে যে মালিকানা অনুসারে নেটওয়ার্ক 2 প্রকার, প্রাইভেট আর পাবলিক, সেটা। তারপর কি হচ্ছে দেখো, সর্বোচ্চ 8টি ডিভাইস দিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো, ঠিক আছে, এটা হচ্ছে প্যান, এটা হচ্ছে কি প্যান, প্যানটা হচ্ছে কি ভাইয়া, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যানটা হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, এটা কি ব্লুটুথের মাধ্যমে তৈরি হয় এবং এখানে সর্বোচ্চ কয়টা ডিভাইস কানেক্ট করা যায়, 8টা ডিভাইস কানেক্ট করা যায়। হ্যাঁ এটা মাথায় রেখো, কাভারেজ এরিয়া হয় 3 থেকে 10 মিটার, খুবই স্বল্প জায়গায়। দেখো কি বলতেছে, উদ্দীপকে উল্লিখিত কেবলটির গঠন ব্যাখ্যা করো। দেখো অপটিক্যাল ফাইবার, এই যে অপটিক্যাল ফাইবারের গঠন, অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ থাকে, 3টা অংশ থাকে, ঠিক আছে, দেখো সবার মধ্যে থাকে কি কোর, সবার মধ্যে কি থাকে কোর, কোরের বাইরে কি থাকে ক্ল্যাডিং, কোরের বাইরে কি থাকে ক্ল্যাডিং, ক্ল্যাডিং এর বাইরে কি থাকে জ্যাকেট, এই হচ্ছে 3টা অংশ, এই 3টা অংশ এক্সপ্লেন করবা, একটা চিত্র দিয়ে দিবা, চিত্র সহ, ঠিক আছে, একটা চিত্র দিয়ে দিবা,
অপটিক্যাল ফাইবারের গঠন, যে কোনো জিনিসের গঠন স্ট্রাকচার এগুলো বললে চিত্র দিয়ে দিতে হয়, ঠিক আছে, দিয়ে দিবা। ঘ নম্বরে বলতেছে দেখো উদ্দীপকে উল্লিখিত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তি, দেখো মোবাইল ফোনে যে প্রযুক্তি ব্যবহার করছে সেটা কি ছিল? ওয়াইফাই। কি ছিল? ওয়াইফাই। সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানের ব্যবহৃত প্রযুক্তি, বুঝছো ব্যবহৃত প্রযুক্তি। দেখো কি বলতেছে, দুর্গম এলাকাতে টাওয়ার বসায় ওয়্যারলেস তার মাধ্যম ছাড়া। দেখো দুর্গম এলাকা থেকে, এটা কি পাহাড় অঞ্চল, একটা শহর বুঝাইতেছে না, বা একটা নির্দিষ্ট এলাকা। তো দেখো একটা নির্দিষ্ট এলাকা বুঝাইলে সেটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আর সারা দেশ বোঝাইলে বা সারা বিশ্ব বুঝাইলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে, ইউজ করা হইতেছে কোনটা? কোনটা? এবং কি বলছে? তার বিহীন, তার মানে ওয়্যারলেস WMAN, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা ইউজ করতেছে। কিন্তু যখনই এখানে প্রযুক্তির কথা বলতেছে তখনই এটা হয়ে যাচ্ছে হচ্ছে ওয়াইম্যাক্স, তখনই এটা কি হয়ে যাচ্ছে? ওয়াইম্যাক্স, বুঝছো? তখন এটা কি হয়ে যাচ্ছে? ওয়াইম্যাক্স। দেখো ওয়াইম্যাক্স আর ওয়াইফাই এর ফুল মিনিংটা মনে দেখো, এটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়্যারলেস কি জানি মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এরকম একটা বড়। তো এই দুইটা জিনিস একটু তোমরা মাথায় রেখো, ঠিক আছে। এখানে কি বলতেছে? প্রযুক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তার মানে এই যে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্যটা তোমাদেরকে করতে বলছে, বইয়ে সুন্দর মতো দেওয়া আছে, পয়েন্ট আকারে দিয়ে দিবা, ঠিক আছে। ওর কাভারেজ এরিয়া বেশি, এর কাভারেজ এরিয়া কম, ওতে হচ্ছে তোমার স্পিড বেশি, এর স্পিড কম, ঠিক আছে। ওটাতে খরচ বেশি, এটাতে খরচ কম, এই তো জায়গায় 4টা বলে ফেললাম, ঠিক আছে। এবার আসো পরের সিকিউরটা, বলছে একটি কল সেন্টারে 8 পোর্টের 3টা নেটওয়ার্ক ডিভাইসের সাহায্যে কম্পিউটারগুলোকে যুক্ত করে, দেখো কি বলছে? 3টা নেটওয়ার্ক ডিভাইস, মানে 3টা নেটওয়ার্ককে কানেক্ট করছে, কম্পিউটারগুলোকে যুক্ত করে গঠিত 3টি ল্যান নেটওয়ার্ককে ফাইবার কেবল দিয়ে একটি নেটওয়ার্ক টপোলজির আওতায় আনা হলো, একটা নেটওয়ার্ক টপোলজির। তাহলে দেখো তিনটা নেটওয়ার্ককে একটা নেটওয়ার্ক টপোলজিতে নিয়ে আসতেছে, ঠিক আছে। তাইলে এইটা নির্দ্বিধায় তুমি ক্লিয়ার থাকো যে এখানে হাইব্রিড হবে। কি হবে? হাইব্রিড টপোলজি, তিনটার একসাথে মিক্স করছে, যেখানে একটি বিশেষ অনলাইন সেবামূলক প্রযুক্তির সাহায্যে ক্লায়েন্টদেরকে 24/7 অন ডিমান্ড, দেখো 24/7 মানে যে কোনো সময়, এনি টাইম সার্ভিস দিতেছে। অন ডিমান্ড তার মানে যত চাহিদা তত সার্ভিস। আর হচ্ছে বলতেছে পে অ্যাজ ইউ গো, তার মানে যতটুকু ব্যবহার ততটুকু মূল্য পরিশোধ, ঠিক আছে, করতে হয়। এটা কি? তাহলে এই দেখো এই তিনটা বৈশিষ্ট্যই হচ্ছে কার? তিনটা বৈশিষ্ট্যই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর। তিনটা বৈশিষ্ট্যই হচ্ছে কার ভাইয়া? ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, বুঝছো? এবার আসো দেখো কি বলতেছে, এনআইসি কি জানো তুমি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে দেখো গেটওয়েকে প্রোটোকল কনভার্টার বলা হয় কেন? কারণ ও ভিন্ন প্রোটোকল, এই যে এর আগেও লিখে দিছিলাম, আবারও লিখতেছি, কারণ ও কি? ও হচ্ছে ভিন্ন প্রোটোকলের দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে, এই জন্য ওটাকে কি বলা হয়? ভিন্ন প্রোটোকল, বুঝছো? গ নাম্বারে দেখো কি বলতেছে, চিত্র অঙ্কন পূর্বক উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো। তার মানে দেখো একটা হাইব্রিড টপোলজি চিত্র আঁকতে হবে। হাইব্রিড টপোলজি চিত্র কেমন একবার জানো? ধরো তুমি এই একটা স্টার টপোলজি কানেক্ট করলা, ফার্স্টে তুমি কি করলা? ধরো এই একটা স্টার টপোলজি আঁকলা, তিনটা ভিন্ন ভিন্ন টপোলজি আঁকবা, বুঝছো? ধরো এই একটা স্টার টপোলজি আঁকলা, ঠিক আছে। তারপরে ধরো এই একটা তুমি, এরপরে ধরো একটা ট্রি টপোলজি আঁকবা। তিনটা বলছে না, তুমি তিনটা ভিন্ন ভিন্ন আঁকো না, যে কোনো কিছু, ঠিক আছে। এই ধরো তুমি তিনটা কি করলা? ভিন্ন ভিন্ন টপোলজি আঁকলা। একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে স্টার। এরপরে ধরো তুমি এখানে আরেকটা তুমি কি করলা? আরেকটা হচ্ছে তুমি এরকম ধরলা তুমি রিং আকৃতির, আরেকটা ধরলা হচ্ছে কি তুমি রিং আকৃতির, এই হ্যাঁ এই কি ধরতেছো? আরেকটা তুমি রিং আকৃতির, বুঝছো? রিং আকৃতির ধরতেছো, এই রিং আকৃতির হচ্ছে। এইবার কি করবা? তুমি এই যে তিনজনের ভিতরে একটা সংযোগ দিয়ে দিচ্ছ, ধরো এই এর সাথে একটা সংযোগ আর এইখানের সাথে এর যে কোনো একটা সংযোগ দিয়ে দিলা তুমি, ঠিক আছে। তাইলে এখন এটা কি হয়ে গেল? হাইব্রিড, তিনটা একসাথে হয়ে গেল, এরকম একটা চিত্র দিয়ে দিবা, ঠিক আছে। এবার দেখো ঘ বলতেছে উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে উদ্দীপকের অনলাইন সেবামূলক প্রযুক্তির সহায়ক ভূমিকা পালন করবে। হ্যাঁ করবে, কারণ কি? দেখো উদ্যোক্তারা যারা নতুন নতুন কোনো বিজনেস করতে চায় তাদের ধরো ইনভেস্টমেন্ট কম আছে, হ্যাঁ, তো অল্প খরচে এই সেবাটা পাইতেছে। এই যে ক্লাউড কম্পিউটিং সেবা, কার কথা বলতেছে? ক্লাউড কম্পিউটিং সেবার কথা বলতেছে। অল্প খরচে পাইতেছে, যে কোনো জায়গায় পাইতেছে, মানে ক্লাউড কম্পিউটিং এর ভালো দিক চাচ্ছে তো আমার কাছে, তাই না? এটা যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যায়, যে কোনো সময় আপলোড ডাউনলোড করা যায়, তাই না? নিজস্ব কোনো হার্ডওয়্যার সফটওয়্যার লাগে না, খরচ কম, তাই না? নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগে না। তো এই জন্য এটা হচ্ছে বলে দিব ভালো দিকগুলা। পরে দেখো
এই একটা কোশ্চেন কি বলতেছে দেখো, ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল, বুঝো তো এই যে তোমার সমুদ্রের মাপটাকে বলা হয়েছে নটিক্যাল মাইল হিসাব করা হয়। নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে 2 কিলোমিটার প্রস্থ ও 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটা দ্বীপ আছে। তাহলে দ্বীপের আয়তন কত? 7 দুগুণ 14 বর্গ কিলোমিটার, তাই না? দৈর্ঘ্য প্রস্থ। যাই হোক, এমনি মজা বললাম, বলতেছি দেখো, দৈর্ঘ্যের একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হলো। ওই দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হলো। দেখো তারবিহীন প্রযুক্তি ইউজ করছে, দেখো তারবিহীন প্রযুক্তি, তাহলে প্রযুক্তি এখানে কি হবে? ওয়াইম্যাক্স না? খেয়াল করো, প্রযুক্তি আছেই তিনটা, খেয়াল করো, প্রযুক্তি আছেই তিনটা। প্রযুক্তি তিনটা কি কি? একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, আরেকটা হচ্ছে ওয়াইম্যাক্স। প্রযুক্তি আছেই হচ্ছে এই তিনটা, খেয়াল করো, প্রযুক্তি আছেই কয়টা? এই তিনটা। যদি বলা হয় কোথাও বিনামূল্যে, যদি কোথায় বলা হয় বিনামূল্যে বা একদম পাশাপাশি, তখন হবে ব্লুটুথ। যদি বলা এরকম বুঝায় যে একটা ভবন বা একই বাসা একই বিল্ডিং বোঝায়, তখন হবে ওয়াইফাই। আর যদি এর থেকে দূরে যায়, 1 কিলোমিটারের বেশি যায়, তখনই তোমরা বুঝে নেবে এখানে কি ইউজ করা হয়েছে, ওয়াইম্যাক্স ইউজ করা হয়েছে। বুঝছো? এবার দেখো কি বলতেছে, প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটিকে সংযুক্তিতে ইএমআই প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম। তাহলে দেখো ইএমআই প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম কোনটা? অপটিক্যাল ফাইবার না? এটা কি অপটিক্যাল ফাইবার, ইএমআই প্রভাবমুক্ত মাধ্যম ব্যবহার উদ্যোগ নেওয়া হয়। রোমিং কি জানো তোমরা? এটা অলরেডি। রোমিংটা কি? ধরো একটা সিম কোম্পানি একটা নেটওয়ার্কের যে কাভারেজ এরিয়া আছে, ধরো আমরা বাংলাদেশের সিম আমেরিকায় যে ইউজ করতেছি, আমাদের কাভারেজ এরিয়া তো বাংলাদেশ সীমান্ত, কিন্তু এটা পার করে, এই কাভারেজ এরিয়া পার করে অন্য কোনো জায়গায় যেও সার্ভিস চালু থাকার যে পদ্ধতিটা, এটা হচ্ছে রোমিং সার্ভিস। এবার দেখো, উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। দেখো এখানে যন্ত্রটা কি বলতো? যন্ত্রটা হচ্ছে মডেম। যন্ত্রটা কি? মডেম। এই যন্ত্রটা যখন উৎস প্রান্তে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? উৎস প্রান্তে যখন ব্যবহার করা হয়, তখন জিনিসটা কি, তখন ও কাজ করে হচ্ছে মডুলেটর হিসেবে। কি কাজ করে? তখন ও মডুলেটর হিসেবে কাজ করে। কারণ কি জানো? উৎস প্রান্তে হচ্ছে অ্যানালগ ডাটাকে ডিজিটালে কনভার্ট করতে হয়। এখানে কি করতে হয়? অ্যানালগ ডাটাকে কি করতে হয়? ডিজিটালে কনভার্ট করতে হয়। ঠিক আছে, একটা বৈশিষ্ট্য। আবার গন্তব্য প্রান্তে ও অন্য কাজ করে। গন্তব্য প্রান্তে ও কাজ করে হচ্ছে ডিমডুলেটর হিসেবে। কি হিসেবে কাজ করে ভাই? ডিমডুলেটর হিসেবে কাজ করে। কেন? কারণ ওইখানে হচ্ছে এই উল্টো ঘটনা করতে হয়, ওইখানে হচ্ছে ডিজিটাল ডেটাটাকে অ্যানালগে কনভার্ট করতে হয়। ওইখানে কি করতে হয়? ডিজিটালটাকে অ্যানালগে কনভার্ট করতে হয়। তো এই জন্য এটাকে কি বলা হয়? এই জন্য বলতেছে যে এই একই ডিভাইস, কিন্তু উৎস প্রান্তে যে কাজ করে, গন্তব্য তার বিপরীতধর্মী কাজ করে। এরপরে কি বলতেছে দেখো, এটাও গেল। গ নাম্বারটা কি বলতেছে? উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা করো। দেখো দ্বীপে যে নেটওয়ার্কটা ইউজ করতেছে, দেখো যেই নেটওয়ার্কটার ধরনে ইউজ করতেছে, দেখো এখানে বলছিল প্রযুক্তি আর এখানে বলছে নেটওয়ার্কের ধরন। আমি বলবো এটা WMAN, তার মানে কি? ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। দেখো কি বলতেছে? দ্বীপের সমস্ত, একটা দ্বীপের কাভারেজ এরিয়া, বুঝছো? দেখো নেটওয়ার্কটাকে কি বলা হয়? সর্বপ্রথম হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে 3 থেকে 10 মিটারের মধ্যে যদি হয়, প্যান ব্লুটুথ দিয়ে তৈরি হয়। এরপরে কি ল্যান। ল্যানটা হচ্ছে কি একটা ভবন একই বাসা এরকম হইলে হচ্ছে ল্যান, 200 মিটার যদি কাভারেজ এরিয়া হয়। ল্যানটা তৈরি হয় কি দিয়ে? ওয়াইফাই প্রযুক্তি দিয়ে। তারপর হচ্ছে কি ক্যান। ক্যানটা কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই যে ল্যান না, এরকম ছোট ছোট কয়েকটা ল্যান কানেক্ট হয়ে গেলে সেটাকে বলি ক্যান। তারপরে আসে কি ম্যান। ম্যানটা হচ্ছে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, যেটা হচ্ছে কি এই যে 1 কিলোমিটার থেকে বেশি হইলে 60 কিলোমিটার পর্যন্ত কাভারেজ এরিয়া হয়। তাহলে দেখো এখানে দ্বীপটা হচ্ছে কি 7/2, দৈর্ঘ্য 7 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এখানে কোন নেটওয়ার্ক তৈরি হবে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা ম্যান। এবং এখানে যেহেতু বলছে কি যে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে কানেক্ট করা হচ্ছে, কিসের মাধ্যমে? তারবিহীন, তাই আমি আগে ডাব্লু লাগাইছি যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝছো কিনা? এখানে কিন্তু শুধু ম্যান লিখলেও হবে না, WMAN, ওয়্যারলেস ম্যান। আর এই যে ম্যান, এইখানে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কোনটা? প্রযুক্তি ব্যবহার করা হয়েছে হচ্ছে ওয়াইম্যাক্স। এই দুইটাই লিখে দিবা, ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম। দ্বীপের তৈরিতে যে মাধ্যমটা কি? তারবিহীন। আর কিছু বলছে? দেখো ওয়াইম্যাক্স কিন্তু মাধ্যম না, ওয়াইম্যাক্স প্রযুক্তি। বুঝছো? ওয়াইম্যাক্স প্রযুক্তি, ওয়াইম্যান নেটওয়ার্ক, আর মাধ্যম কিন্তু এটা কি? তারবিহীন। তাহলে দেখো এই যে দেখো দ্বীপের নেটওয়ার্কটা, দেখো দ্বীপের নেটওয়ার্কটা কি? দ্বীপের নেটওয়ার্কটা হচ্ছে তারবিহীন মাধ্যম।
এটা কি মাধ্যম? তারবিহীন মাধ্যম। ও দ্বীপের সহিত ভূপৃষ্ঠে অপটিক্যাল ফাইবার ইউজ করছে। এই যোগাযোগের যে মাধ্যমটা সেটা হচ্ছে কি? তার মাধ্যম। সেটা হচ্ছে কি? তার মাধ্যম। ওইটা তারবিহীন আর এটা তার মাধ্যম। দুটির তুলনামূলক আলোচনা করো। তাইলে কি? তারবিহীন ভার্সেস তার মাধ্যম, এই দুইটার ভিতরে তুলনা করতে হবে। কার গতি বেশি, কোথায় খরচ কম, কোথায় খরচ বেশি, কোনটার ডেফিনেশন কি, এই দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পরের কোশ্চেনটা দেখো কি বলতেছে। জনাব মামুন এলটি স্ট্যান্ডার্ডে কাজ করে। তো দেখো এলটি স্ট্যান্ডার্ড দেখলেই তুমি কি বুঝবা? যে এখানে তোমার 4G নিয়ে কথাবার্তা হচ্ছে। এমন মোবাইল ফোন ব্যবহার করেন তিনি তার দুটি অফিসের জন্য IEEE 802.11, তার মানে এখানে কি নিয়ে কথা বলতেছে? ওয়াইফাই নিয়ে কথা বলতেছে, তাই না? যদি 15 বলতো ব্লুটুথ, 16 বুঝলে ওয়াইম্যাক্স, তাই না? এবং 802.16 এই যে, তাহলে এটা কিসের কথা বলছে? এটা বলছে হচ্ছে ওয়াইম্যাক্স এর কথাবার্তা। স্ট্যান্ডার্ড ব্যবহার করেন তিনি হেড অফিস হতে, দেখো হেড অফিস হতে কত কিলোমিটার? 60 কিলোমিটার দূরে একটা নতুন অফিস স্থাপন করবে। বুঝতে পারতেছে এখানে ওয়াইফাই দিয়ে কোনো কাজ নাই, এখানে ওয়াইম্যাক্স দিয়ে কাজ করতে হবে। তারপরে দেখি সামনে কি বলে। রোমিং কি বলছি এটার আগে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট ব্যবহারের কারণ কি? দেখো এটা ব্যবহার করা হয় মূলত ক্লক পালসের জন্য। কিসের জন্য? ক্লক পালসের জন্য। কারণ এটা হচ্ছে থাকে হচ্ছে এই যে দেখো ক্লক পালসটা না, এটা থাকে হচ্ছে এই গন্তব্যে। কোথায়? গন্তব্য প্রান্তে থাকে। কারণ যখন হচ্ছে ডেটা আসা শুরু হয়, সে স্টার্ট বিট দিয়ে বুঝতে পারে যে এই যে ডেটা আসা শুরু হয়েছে, তখন ক্লক পালসটা কি করে? এটা ওই যে মানে ও করতে থাকে যে ডেটা আসতেছে। যখনই স্টপ বিট আসে তখনও বুঝতে পারে যে ডেটা আসা শেষ। তাই শুরু আর শেষ বুঝাইতে এটা দিতে হয়। ঠিক আছে? শুরু আর শেষ বুঝাইতে এটা দিতে হয়। এরপরে দেখো গ নম্বর বলছে জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা করো। এখানে 4G এর বৈশিষ্ট্য। ঠিক আছে? কত সালে আবিষ্কার হয়েছে? 4G তে আর কি হয়েছে? ঠিক আছে, যেরকম 4G কে বলা হয় IP নির্ভর প্রজন্ম। ঠিক আছে? এখানে IP নির্ভর করা হয়। তারপর 4G তে হচ্ছে তোমার কি আসে? ওই যে মেবি ওই যে 4K ভিডিও না, 4K তো আসছে 5 জেনারেশন। যাই হোক বৈশিষ্ট্যগুলো এগুলো পড়ো। হেড অফিস ও নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক। হেড অফিস থেকে নতুন অফিস কত? 60 কিলোমিটার দূরে। সংযোগের ক্ষেত্রে এইটা নাকি এইটার মধ্যে কোনটা উপযুক্ত হবে? দেখো এইটা কি? এইটা হচ্ছে ওয়াইফাই। এইটা কি? এইটা হচ্ছে ওয়াইম্যাক্স। কেমনে বুঝছি? প্রযুক্তি দেখা। তাহলে এখানে উপযুক্ত কে? ওয়াইম্যাক্স। ঠিক আছে? ওয়াইফাই না কেন? কারণ ওর কাভারেজ এরিয়া হচ্ছে 200 মিটার 500 মিটার। সরি ভাইয়া, আই কান্ট। ঠিক আছে? পরে আসো। ওয়াও, টপোলজি। হ্যাঁ, টপোলজিটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ভাই, মাথায় রেখো এটা। এবার দেখো কি বলতেছে। মডুলেশন কি? এটা তুমি পারো। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় মডুলেশন প্রক্রিয়া। আর ডিমডুলেশন কি? অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলা হয়, তাই না? আর যে মডুলেশন করে তাকে মডুলেটর, যে ডিমডুলেশন করে তাকে ডিমডুলেটর, আর যে উভয়টা কাজ করে তাকে বলা হয় মডেম। হ্যাঁ, মাথায় রেখো। পরে কি বলছে দেখো, ডেটা ট্রান্সমিটার মোড ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিটার মোডটা কি? ওই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, শেষ। আর যদি বলতো দেখো ট্রান্সফারের জায়গায় যদি বলতো ডিস্ট্রিবিউশন, ট্রান্সফারের জায়গায় যদি এখানে বলতো ডিস্ট্রিবিউশন মোড, ডেটা ডিস্ট্রিবিউশন মোড, হ্যাঁ, তখনও ওটাও হয়তো তিনটা, কিন্তু সেটা হচ্ছে কোন তিনটা? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ঠিক আছে? তুমি এই যে দেখো ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো না, এটা হবে কি? সিমপ্লেক্স। কি হবে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই হচ্ছে তিনটা। আর এই ডিস্ট্রিবিউশন বললে এখানে ডিস্ট্রিবিউশন তিনটা কি কি? এইটা হচ্ছে তোমার ইউনিকাস্ট, ব্রডকাস্ট, আর হচ্ছে মাল্টিকাস্ট। এই হচ্ছে কথা। ক্লিয়ার? এবার আসো গ নম্বর বলতেছে উদ্দীপকের চিত্র 1-এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত করলে যে টপোলজি তৈরি হবে তা চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো চিত্র 1টা কি? এটা কি? রিং টপোলজি, তাই না? চিত্র 2 দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেক্টেড, তাহলে এটা কি? মেশ টপোলজি। চিত্র 3 এটাকে দেখো এই যে ধাপে ধাপে আছে, তাহলে এটা কি টপোলজি? ট্রি টপোলজি, তাই না? এবার খেয়াল করো, বলতেছে চিত্র 1-এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত করলে এটা চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। তো দেখো টপোলজি বললেই না তোমরা চিত্র এঁকে দিবা। দেখো কানেক্ট হবে কেমনে? এই যে এর সাথে এটা কানেক্ট, এর সাথে এটা কানেক্ট। দেখো এখন সবাই সবার সাথে কানেক্ট হয়ে গেছে না? সবাই সবার সাথে কানেক্ট হয়ে গেছে। দেখো সবাই সবার সাথে কানেক্ট হইলে এই মেশ টপোলজি তৈরি হয় না?
তাহলে প্রত্যেকের সাথে কানেক্টেড হলে যে টপোলজি হবে তার চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে এটা বলবা যখনই এই রিং টপোলজিটা প্রত্যেকের সাথে কানেক্টেড হবে তখন কি হবে, মেশ টপোলজি। এরপর কি করবা, মেশ টপোলজির বৈশিষ্ট্য ব্যাখ্যা করে দিবা, শেষ। ঠিক আছে, এবার দেখো ঘর নাম্বার বলতেছে উদ্দীপকে উল্লিখিত চিত্র 2 ও চিত্র 3 নম্বর টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। দেখো মেশ আর ট্রির ভিতর কে সুবিধাজনক বলো তো। দেখো মেশের সুবিধা একটা, সরি দুইটা, সেটা হচ্ছে অনেক দ্রুতগামী এবং সিকিউরিটি বেশি। ট্রিতে সুবিধা ওর থেকে কয়েক ধাপে বেশি দেয়, সেটা হচ্ছে কি, ট্রিটা হচ্ছে বড় প্রতিষ্ঠানের জন্য, ট্রিতে খরচ কম, এখানে খরচ বেশি। কারণ কি জানো, এখানে অনেক কেবল লাগে, মেশ টপোলজিতে কি লাগে, অনেক কেবল লাগে। ঠিক আছে, প্রত্যেকটা ডিভাইসের জন্য, দেখো প্রত্যেকটার জন্য বাকি যতগুলো ডিভাইস থাকে নতুন করে ইয়া লাগে, অনেক কেবল লাগে। এটা ইনস্টল করা কঠিন, এটা ইনস্টল করা সহজ। দেখো এই যে ইসে মেশ টপোলজি, ট্রি টপোলজিতে মন চাইলে যখন খুশি তখন অতিরিক্ত নোড অ্যাড করা যায়, হ্যাঁ খুব সহজে। কিন্তু এখানে অ্যাড করা যায় কিন্তু অনেক ঝামেলা, অনেক পেঁচালা। ঠিক আছে, এই সব দিক বিবেচনা করে ট্রি বেটার। কে বেটার, তাহলে দেখো এইখানে কে বেটার, এখানে হচ্ছে ট্রি বেটার। কিন্তু খেয়াল করো, যদি এখানে কোথাও যদি আমাদেরকে উল্লেখ করে দিত যে ডেটা ট্রান্সমিশন গতির দিক বিবেচনা করলে কে বেটার, তাহলে কি বলতাম, মেশ টপোলজি বেটার। বা আমাদেরকে যদি বলতো ডেটা সিকিউরিটির দিক দিয়ে কে বেশি বেটার, এটা। যেহেতু আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট টপিক উল্লেখ করে দেয় নাই, তাইলে সার্বিক দেখতে গেলে এইটার থেকে ওইটা সুবিধা বেশি। বুঝাইতে পারছি, ক্লিয়ার? আসো, যেমন দেখো বাস টপোলজি আসবে, বুঝছো? বাস টপোলজিটা অলওয়েজ ভালো থাকবে কোন ক্ষেত্রে জানো, স্বল্প ব্যয়ে একটা রুমের ভিতরে, তখন বাস টপোলজি ভালো হবে। তো দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে এটা একটা উদ্দীপক আছে, দেখো এই দেখো এটা একটা কি টপোলজি, টোটালটা একটা ট্রি টপোলজি, টোটালটা একটা কি টপোলজি, ট্রি টপোলজি। দুইটা ডিভাইসের একটু বৈশিষ্ট্য দেওয়া আছে। ডিভাইস 1 বলছে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়, ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায়। এই বৈশিষ্ট্যটা হচ্ছে সুইচের, কার, সুইচের। আমরা এই দেখো নেটওয়ার্ক ডিভাইসগুলো পড়ো, মডেম, রাউটার, হাব, সুইচ, গেটওয়ে, ব্রিজ, এনআইসি, এগুলো পড়ো সব। ঠিক আছে, আর দেখো ডিভাইস 2 কি, প্রতি ডিভাইসে ব্রডকাস্ট করে, প্রত্যেক ডিভাইসে ব্রডকাস্ট করে হচ্ছে হাব। হাব নির্দিষ্ট করে পাঠায় না, ও সবাইরে ডেটা পাঠায় দেয়। ঠিক আছে, ও ডেটা ফিল্টার করতে পারে না, যা পাই সবাইকে তা দিয়ে দেয়। এবার দেখো কি বলতেছে, ভিএসএটি কি লিখে দিবা। ঠিক আছে, দেখো ফুল মিনিং কি, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, টার্মিনাল। ঠিক আছে, লিখে দিবা। দেখো IEEE 802.11 ব্যাখ্যা করো, তার মানে কি, এখানে ওয়াইফাই এক্সপ্লেইন করতে বলছে। উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো, এখানে কোন টপোলজি, ট্রি টপোলজি, ব্যাখ্যা করে দিবা। ঘ বলতেছে উদ্দীপকের ডিভাইস 1 এবং ডিভাইস 2 এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। তাহলে দেখো ডিভাইস 1 হচ্ছে হাব আর ডিভাইস 2 হচ্ছে কে, সুইচ। এখানে ভালো কে, এখানে ভালো কে, ভালো হচ্ছে সুইচ, ভালো কে সুইচ। কারণ কি, ও ডেটা ফিল্টার করতে পারে, ও ডেটা ফিল্টার করতে পারে না। ঠিক আছে, ও নির্দিষ্ট জায়গায় ডেটা দেয়, ও কোনো নির্দিষ্ট সব জায়গায় দিয়ে দেয়, তো সুইচ বেটার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন মানে সব টপিক কভার হয়ে যাচ্ছে আর কি, এরকম। তো দেখো এই কোশ্চেনটা কি বলতেছে, রহিমের শাখা অফিসে 10টি কম্পিউটার একটি সার্ভারে, দেখো 10টা কম্পিউটার একটা সার্ভারে আর কম্পিউটারের মাধ্যমে যুক্ত, তার মূল অফিসে 50টি কম্পিউটার 5টি সার্ভারে। তাহলে দেখো বুঝছো, 10টা কম্পিউটার এক জায়গায়, এইটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রালাইজড। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রালাইজড। এটাকে বলা হয় হচ্ছে কি, সেন্ট্রালাইজড নেটওয়ার্ক সিস্টেম। যে এই যে সব এক জায়গায় আছে, ঠিক আছে। আর এই যে দেখো 50টা 5 জায়গায় ভাগ করে দিছে, তার মানে তারা সবাই কিন্তু এক জায়গায় কানেক্টেড না, বিভিন্ন জায়গায় কি ডিস্ট্রিবিউট করা। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড। কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটেড। এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউটেড বলা হয়। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড। এবার কি বলতেছে দেখো, সার্ভারে মাধ্যমে যুক্ত, ওকে। পিকোনেট কি, দেখো পিকোনেট কি, ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে পিকোনেট বলা হয়। মোবাইল ফোনকে সেলুলার ফোনও বলা হয়, কেন, কারণ দেখো মোবাইল ফোনের ইয়াটাগুলো হয় কি, যে মোবাইল ফোনের এরিয়া, ওই যে টাওয়ারের মাধ্যমে এরিয়াগুলোকে ছোট ছোট সেলে ভাগ করা হয়।
যে এর কাভারেজ এরিয়া এতটুকু, ওর কাভারেজ এরিয়া এতটুকু, ওর কাভারেজ এরিয়া এতটুকু, এইভাবে ছোট ছোট করে ভাগ করা হয়। তো এই যে যে ছোট ছোট করে ভাগ করে রাখা হয়, ছোট ছোট সেলে ডিভাইড করা হয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সেলুলার। কি বলা হয়? সেলুলার ফোনও বলা হয়। গ বলতেছে উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো। হ্যাঁ, শাখা অফিসে 10টি কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত, একটা সার্ভারের মাধ্যমে যুক্ত। এবং আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শাখা অফিসে এইটা হচ্ছে বাস টপোলজি। কি টপোলজি? বাস টপোলজি। দেখো বাস টপোলজির বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে মূল তারে থাকে এবং একটা সার্ভার কম্পিউটার থাকে, একটা সার্ভার কম্পিউটার থাকে, ওইটা হচ্ছে কি? বাস টপোলজি। ক্লিয়ার? ওকে। ঘ নম্বর বলতেছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী উদ্দীপকের নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক তুলনামূলক আলোচনা করা। তার মানে তোমার হচ্ছে এই যে সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউট, এদের মধ্যে পার্থক্যটা এখানে এক্সপ্লেইন করতে বলছে। বুঝছো? তাহলে এর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে হচ্ছে কি টাইপ কোশ্চেন আসে: টপোলজি, মেথড, মোড, মাধ্যম, নেটওয়ার্ক ডিভাইস, ক্লাউড কম্পিউটিং। শেষ। এই 6টা টপিক থেকেই ঘুরাই ফিরে বারবার কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে এর মধ্যে দিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে?